করোনা পরীক্ষা কমায় ভুল বার্তা পাচ্ছে মানুষ, এই পরিস্থিতিতে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা। করোনায় বিদেশি কর্মী কমাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, দুশ্চিন্তায় দেশে ফেরা 2 লাখ প্রবাসী। নদ নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, বিশুদ্ধ পানির সংকটে ছড়িয়ে পড়ছে রোগবালাই। করোনায় রপ্তানি বিক্রি না থাকায় গুদামে নষ্ট হচ্ছে চা পাতা, লোকসানের মুখে ব্যবসায়ীরা। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭৮ জন, আহত কমপক্ষে ৪,০০০। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গেল কয়েক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা কমার ফলে কমেছে আক্রান্তের সংখ্যা, এতে ভুল বার্তা পাচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানার আগ্রহ হারাচ্ছে অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা পরামর্শ তাদের। দেশের সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় ২৬ জুন, ১৮,৪৯৮টি। ২৫ জুলাই প্রথমবারের মতো পরীক্ষা নেমে আসে ১০,০০০-এর নিচে। এখন ৮২টি ল্যাব কার্যকর থাকলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা, যদিও শনাক্তের হার ২০ থেকে ২৫% মধ্যেই আছে। শনাক্ত কমায় অনেকের মধ্যে দেখা দিয়েছে গা ছাড়া ভাব, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতও বাড়ছে উদাসীনতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফি জটিলতা, ফল পাওয়া নিয়ে ভোগান্তির পাশাপাশি বন্যা ও ঈদের কারণে কয়েকদিনে নমুনা পরীক্ষা কমেছে। পরীক্ষাতে শনাক্ত হওয়ার হার কিন্তু খুব একটা কমেনি, বরঞ্চ সেটা মোটামুটি একই রকম আছে। তবে এটা ঠিক যে বন্যার কারণে এবং কোরবানি ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হচ্ছে। তবে এটা দেখে যদি আমরা মনে করি যে আমাদের এখানে করোনা সংক্রমণের বিপদ কেটে গেছে, আমরা অসতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, এটা হবে আমাদের সবচেয়ে বড় বিপদ। একমাত্র প্রতিরোধী হল এই সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। সুতরাং এখানে যদি জনসাধারণ অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে এই ভিয়েতনাম বলেন, ব্রাজিলের কথা চিন্তা করেন, ইউরোপের অনেক দেশে আছে, সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি, জাপানের কথা বলেন, অনেক দেশেই কিন্তু আবার দেখা দিয়েছে, চীনের কথাই বলেন আবার দেখা দিয়েছে। সুতরাং সেটা একটা ভয় থেকেই যায়। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতিরও সুযোগ নেই বলছেন তারা। যতদিন একটা ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই চলতে হবে। অবশ্যই মাস্ক পরবে ঘরের বাইরে গেলে, এগুলো হাত ধোয়া, এগুলো আপনারা জানেন, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন, পারতপক্ষে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, এবং বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। যে টিকা তৈরি হচ্ছে সেগুলির কিন্তু এখনো মাত্র কয়েকটাই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। অবশ্য ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুলি না হওয়ার, এটা কতটুকু এফেক্টিভ, এটার কি সাইড এফেক্ট আছে, সেটা যদি আমরা বিস্তারিত না জানতে পারি ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কারো হাতেই টিকা আসবে না। সো আমরা একটা টিকার জন্য যতদিন আমাদের অপেক্ষা করতে হবে, ততদিন আমাদের সবাইকে আসলে সতর্কই থাকতে হবে। বিশেষজ্ঞদের আহ্বান, লক্ষণ দেখা দিলেই করাতে হবে পরীক্ষা, পাশাপাশি নিজ উদ্যোগেই নিশ্চিত করতে হবে কোয়ারেন্টাইন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচাই বাছাই শেষে সন্তোষজনক ফল পেলে চীনের ভ্যাকসিনের ৩য় ধাপের পরীক্ষা বাংলাদেশি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। ভ্যাকসিন পরীক্ষার অনুমোদনের জন্য মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসে গবেষণা সংস্থা ICDDRB। প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য সচিব একথা জানান। বলেন, শুধু চীন নয়, অন্য যারা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে তাদের সঙ্গে যোগাযোগ করছে ঢাকা। করোনা ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে এগিয়ে থাকা চীনের সিনোভেক বায়োটেক কোম্পানি বাংলাদেশে এর ৩য় ধাপের পরীক্ষা চালানোর আগ্রহের কথা জানায়। এরই প্রেক্ষাপটে ঢাকায় আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বা ICDDRB এ বিষয়ে প্রস্তুতিও নেয়।
এরই অংশ হিসেবে বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল বা BMRCর কাছ থেকে অনুমতিও নেয় তারা, কিন্তু পরে এই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তৈরি হয় অনিশ্চয়তা। এ মাসেই দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের উপর পরীক্ষার স্বার্থে এ ভ্যাকসিন প্রয়োগের আলোচনা চলে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি মন্ত্রণালয়ে। অতঃপর মঙ্গলবার চীনা কোম্পানির করা আবেদন নিয়ে মন্ত্রণালয়ে আসে ICDDRBর প্রতিনিধি দল। বৈঠক করেন স্বাস্থ্য সচিব সহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন প্রসঙ্গে নতুন অবস্থানের কথা তুলে ধরেন স্বাস্থ্য সচিব। কোম্পানিটা একেবারেই প্রাইভেট কোম্পানি, সরকারের কোনো কিছু নেই। আমরা এটা স্টাডি করে দেখব তাদের আবেদনটি আমরা সরকারের যে পর্যায় থেকে আমাদের অনুমোদন প্রয়োজন হবে, অনুমোদনের পরে ICDDRBকে আমরা যথাসময়ে জানিয়ে দেব। ওনাদের এই ট্রায়াল আমরা যদি দ্রুত এটাকে এগিয়ে নিয়ে যাই তাও 6-7 মাস লাগবে। এদিকে এরই মধ্যে ব্রাজিলে চলছে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা। এর আগের 2 ধাপের পরীক্ষা চীনে হয়েছে বলেও জানান স্বাস্থ্য সচিব। গ্যাবি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা মূলত ফাইন্যান্সড বাই বিল গেটস, তাদের এই কোম্পানি তারাই করছে। ওই জায়গাটা তো আমরা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এনলিস্টেড হয়েছি, আমাদের দেশ এনলিস্টেড হয়েছে। ব্রিফিং এ সচিব আরো জানান, ভ্যাকসিনের বিষয় শুধু চীনের দিকে তাকিয়ে নয় বাংলাদেশ। বিশ্বের যেখানে ভ্যাকসিন আসুক না কেন, সেই ভ্যাকসিন যেন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পায় সেই বিষয়ে তৎপর রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা কেন শুধু সাইনোভ্যাকের উপর নির্ভর করে থাকব? আমরা চাচ্ছি যে যদি অক্সফোর্ড এর আগে কিছু করতে পারে, আমেরিকা যদি আগে করতে পারে, বা পৃথিবীর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যদি আগে কিছু দিতে পারে, সেটার দিকেও আমরা যোগাযোগ রাখছি। এর আগে জুনে করোনা মোকাবেলায় সহায়তায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় এসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। ওই সময় চীনা প্রতিনিধি দল জানিয়েছিল ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 3234 জন। নতুন 7712 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 1918 জনের শরীরে। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 24.87%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশে করোনা শনাক্তের 150তম দিনে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 83 পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে 8123 নমুনা। এর মধ্যে 7712 নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয় 1918 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.87%, অর্থাৎ পরীক্ষা করাতে আসা প্রতি 4 জনের 1 জন করোনায় আক্রান্ত। তবে সামগ্রিকভাবে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 20.31%। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত 2,44,020 জন। পরীক্ষা হয়েছে 24 ঘন্টা 7,712টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,01,256টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,918 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 50 জনের মধ্যে 44 জন পুরুষ আর 6 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.33%। এদিকে সুস্থ হয়েছেন আরও 1,955 জন। এ নিয়ে সুস্থ হলেন মোট 1,39,860 জন। বয়স বিভাজনে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 17 জন, 61 থেকে 70 বছর 18 জন, 71 থেকে 80 বছর 5 জন এবং 81 থেকে 90 বছর 1 জন। করোনার উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ ও বিশ্বজুড়ে তেলের দাম কমে যাওয়ায় বিদেশি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আর এতে বড় ধাক্কা পড়তে যাচ্ছে দেশের জনশক্তি খাতে। অনিশ্চয়তার ছুটিতে দেশে আসা 2 লাখ প্রবাসী। রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে জনশক্তির বিকল্প বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন প্রায় 2 লাখ প্রবাসী।
মার্চের পর বিশেষ ফ্লাইটে ফিরেছেন আরও প্রায় 23,000। এর মধ্যে সৌদি আরব থেকে ফিরেছেন 41,000, সংযুক্ত আরব আমিরাত থেকে 38,000 ও মালয়েশিয়া থেকে 19,000। করোনা সংক্রমণ ও তেলের দাম কমে যাওয়ায় মন্দা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই অবস্থায় আর্থিক সংকোচন নীতি গ্রহণ করেছে দেশগুলো। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ক্রমান্বয়ে বিদেশি কর্মী প্রায় 70% কমাতে কাজ করছে দেশগুলোর সরকার, যা বাস্তবায়ন হলে চাকরি হারাতে পারেন প্রায় 5 লাখ বাংলাদেশি। বাংলাদেশ 3 ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রতি মাসে গড়ে 50 থেকে 60,000 লোক বিদেশে যেতেন, সেই কর্মসংস্থানটি কিন্তু বন্ধ রয়েছে। গত 4 মাসে 2 লাখ লোক তারা বিদেশে যেতে পারেনি। এর মধ্যে প্রায় 1 লাখ লোকের পাসপোর্ট, ভিসা সবকিছু প্রস্তুত ছিল। সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনৈতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি কর্মী কমানোর এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মত তার। এই মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, সৌদি আরবে সাউদাইজেশন, এমিরেতে যেমন আছে এমিরাটাইজেশন, একই অবস্থা কুয়েটাইজেশন। এতে তারা মনে করে যে 70% প্রবাসী শ্রমিকদের বিদায় করে দেবে। আমাদের শ্রমিকরা যে কাজ করে, এই ক্লিনিং এর কাজ, এইসব, সেই এমিরেটের লোক আর সৌদি লোক, ওরা অনেকেই এটা করতে পারবে না। বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় 50 লাখ প্রবাসী বাংলাদেশি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার মাকে ফোনে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। এদিকে মেজর সিনহার মৃত্যু তদন্ত শুরু হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সিনহার সঙ্গে থাকা এক যুবকের ভাষ্য দিয়ে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ ছাড়াই সিনহাকে গুলি করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। ঘটনার পর বাহারছড়া পুলিশ ফাঁড়ির সব সদস্যকে প্রত্যাহার করা হয়, দেয়া হয় পুরো নতুন টিম। ঘটনা তদন্তে কাজ করছে তদন্ত কমিটি। তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসা করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত শর্তগুলো দিয়েছে, যে টার্মস অফ রেফারেন্স দিয়েছে, তার ভিত্তিতে এবং 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। এই রিপোর্টটি আমরা 7 কর্মদিবসের মধ্যে কিভাবে তদন্ত শেষ করতে পারি সে বিষয়ে আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি। এদিকে নিহত সিনহার মাকে মঙ্গলবার টেলিফোনে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। আর খোঁজ খবর নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার। মোস্টলি উনি আসলে সমবেদনা জানিয়েছেন, আর সাথে আম্মু চেয়েছে যে সুবিচারের আশা করে, প্রত্যাশা করে। উনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন। পুরো সহমর্মিতা জানিয়ে চেয়েছে যে সুবিচারের আশা করে, প্রত্যাশা করে। উনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন। পুরো সহমর্মিতা জানিয়েছেন আম্মুর প্রতি, আর সুবিচার হবে সেটা আশা করা যায়। আমরা প্রত্যাশা করেছি, আম্মু প্রত্যাশা করেছেন। বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত সাবেক মেজর সিনহাকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ কামাল শুরু করেন দেশের ক্রীড়া আর সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের কর্মযজ্ঞ। গড়ে তোলেন আবাহনী ক্রীড়াচক্র, স্পন্দন শিল্পী গোষ্ঠী, অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা থিয়েটারের। সদ্য স্বাধীন দেশ, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বপ্ন ঘুরে দাঁড়ানো, নতুন যুদ্ধ ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে। এমন বাস্তবতায় একজন অন্যরকম যোদ্ধা যুদ্ধের ক্ষেত্র হিসেবে বেছে নিলেন
খেলাধুলা আর সংস্কৃতিকে। ক্রীড়াক্ষেত্রে একটি শক্তিশালী ভিত গড়ে তুলতে 1972 সালে শেখ কামালের উদ্যোগে প্রতিষ্ঠা হয় আবাহনী ক্রীড়া চক্র। গড়ে তোলেন স্পন্দন শিল্পগোষ্ঠী। ঢাকা থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। শেখ কামাল 1967 সালে শাহীন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে। এ সময় শীর্ষ পর্যায়ে অংশ নেন খেলাধুলায়। ক্রিকেট, ভলিবলের পাশাপাশি নৈপুণ্য দেখান দৌড়ের মতো ব্যক্তিগত ইভেন্টেও। শৈশব থেকে ফুটবল, হকি, বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। ছায়ানটের সেতার বাদন বিভাগেরও ছাত্র ছিলেন শেখ কামাল। 1971-এ ডাক এলো দেশ স্বাধীন করার। মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীর এমডিসি হিসেবে দায়িত্ব পালন করে যুদ্ধ জয়ের পর শেখ কামাল ফিরে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1975-এর 15ই আগস্ট কাল রাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করে। ঘাতকের বুলেট কেড়ে নেয় এই ক্রীড়ানুরাগীর প্রাণ। তবে ছুঁতে পারেনি শেখ কামালের স্বপ্নকে, বরং গত 4.5 দশকে তার স্বপ্ন রূপ পেয়েছে বাস্তবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6,24,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে মামলাটি করেন দুদকের উপপরিচালক শাহিনারা মমতাজ। অনুসন্ধানে তার আরও বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলতে পারে বলে জানিয়েছে দুদক। নানা অভিযোগে গেল 22 ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামী ও 2 সহযোগী সহ শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে টানা 4 মাস হোটেল ওয়েস্টিনে ছিলেন তারা। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পাপিয়া ও তার দল ওই হোটেলে খাবার ও মদের পাশাপাশি স্পা, সুইমিং পুল ও রুম ব্যবহারের জন্য নগদ পরিশোধ করেছে প্রায় 3,24,00,000 টাকা। এর মধ্যে 4 মাসে শুধু মদের বিলই ছিল 1,56,00,000 টাকা। শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে 6,24,18,000 টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। দুদক বলছে বিভিন্ন মহলে তদবির, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, ভূমি দখলই ছিল পাপিয়ার আয়ের মূল উৎস। এর কোনোটাই বৈধ আয়ের উৎস না হওয়ায় পাপিয়া ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে পাপিয়ার আরও কোটি কোটি টাকার সম্পদ বেরিয়ে আসতে পারে বলে জানায় সংস্থাটি। অনুসন্ধানকালে এইটুকু পাওয়া গিয়েছে এবং তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তিনি যে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এই বিষয়গুলো আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বাকি বিষয়গুলো তদন্তকালে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। দালিলিক প্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক। এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে 10 বছর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় 6 কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। এ নিয়ে আরো জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটে এখন কতটি ফেরি চলাচল করছে এবং কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ঘাট কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের একটা চাপ রয়েছে। সকালে এই ফেরিঘাট এলাকাতে এসে আমরা দেখতে পাই যে ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়, যে কারণে কিন্তু এই দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে চালক এবং যাত্রীদেরকে কিন্তু বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমি একটু আগে বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত রাত 1টার সময় এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে এসেছে, কিন্তু এখনো ফেরির নাগাল পায়নি। ফেরিতে উঠতে হয়তো বা আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে তাদের। তো প্রতিটা যানবাহনকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে এই 6 থেকে 7 ঘন্টা গাড়ির মধ্যে বসে থেকে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে নারী এবং শিশুরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে
এই রুটে ছোট বড় মিলে 17টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোত রয়েছে, যে কারণে স্বাভাবিক সময় থেকে দ্বিগুণেরও বেশি সময় লাগছে, আর যার ফলে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানবাহনের চাপটা আরো বাড়তে পারে বলে ধারণা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা। পানিতে ডুবে 8 জেলায় 22 জনের প্রাণ গেছে। এর মধ্যে মানিকগঞ্জে বিলে নৌকা ডুবে 3 ভাই বোন, ধামরাইয়ে বন্যার পানিতে দাদা নাতনি ও বগুড়ার আদমদিঘিতে বিলে মা ছেলের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে দৌলতপুরের চরপাড়া বিলে ঝড়ে নৌকা ডুবে মারা গেছেন গৃহবধূ হনুফা, তার বোন রোকসানা ও ভাই রিয়াজুল। ঢাকার ধামরাইয়ে বন্যার পানিতে নৌকা ডুবে হাকিম আলী, তার নাতনি মুন্নি ও আফরিন নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বগুড়ার আদমদিঘিতে বিলে নৌকা ডুবে মারা গেছেন গৃহবধূ চাঁদনি বেগম ও তার ছেলে সাদ। জামালপুরের বকশীগঞ্জে ও মাদারগঞ্জে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। লালমনিরহাটের রাজপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে নবদম্পতির। এছাড়া শেরপুরে 6, নেত্রকোনায় 2 ও হবিগঞ্জে 1 জন মারা গেছেন পানিতে ডুবে। যমুনা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি কমলেও ভোগান্তি বেড়েছে বন্যা দুর্গতদের। তলিয়ে রয়েছে ফসলি জমি, নিচু এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কাঁচা পাকা সড়ক। পানিবন্দী এলাকায় বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের সংকট দেখা দিয়েছে। 1 মাসের বেশি সময় ধরে দেশের উত্তর মধ্যাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। দীর্ঘদিন নিচু এলাকা তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েই চলছে বানভাসীদের। সিরাজগঞ্জের 6 উপজেলার 52 ইউনিয়নের পানিবন্দী মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। বিশুদ্ধ খাবার পানি ও পয় নিষ্কাশনের অভাব দুর্ভোগ আরও বাড়িয়েছে বানভাসীদের। বিশুদ্ধ পানির জন্য দূর দূরান্ত ছুটছেন অনেকে। বন্যার অবস্থা খুব খারাপ। আমাদের এলাকার তাঁত শ্রমিক, তাঁত মালিক সব বেকারে পড়ে রয়েছে। টিবল তো কেহরি নাই, আমার ডো বেহার ওসা টিবল আমার ডো নাই। টাঙ্গাইলে যমুনার পানি কমলেও পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানির মধ্যে থাকতে থাকতে হাত পায়ে ঘাও হয়ে গেছে, পানিতে থাকতে পারি না, বাসা বাড়ির সাইডে মাছের বাড়িতে সেরেছি। পানি পাড়াইতে পাড়াইতে পায়ে ঘা হয়ে যাইতেছে, চুলকায়, গোটা উঠছে। ফরিদপুরে বন্যার্তদের সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি সংস্থা। শিশু খাদ্য, গোখাদ্য সহ অন্যান্য খাতেও দেওয়া হয়েছে নগদ অর্থ। শিশু খাদ্য, গোখাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং নারীদের জন্য স্যানিটাইজেশন উপকরণ এগুলি সরবরাহ করা হয়েছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমেছে, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। কৃষি বিভাগ জানিয়েছে দীর্ঘস্থায়ী বন্যায় জেলার 53 কোটি 45 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। 15 সার কাটছি, 1 একর কাট পেড়ে বেনি, পানি দেয়া শেষ। বীজতলা ও অর্থ সংকটে কৃষকের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কি ধরনের সহায়তা করছে প্রশাসন এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে কৃষি বিভাগ কি বলছে? আমাদের শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদীর কৃষি বিভাগ কি বলছে? আমাদের শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদীর পানি কমতে থাকা ইতিমধ্যে জেলার প্রায় সব অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এই অবস্থায় আমরা যেটা দেখেছি যে শেরপুর জেলার 52টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই 24টি ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে আমরা 18,000 পরিবার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এখানে যে আমন বীজতলা, এটা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি সবজির আবাদ এবং পাটের আবাদেরও বেশ ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই আমাদের গতকালকে এই বন্যা বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় এসব এলাকায় অন্তত পক্ষে 6 জন শিশু প্রাণহানি হয়েছে এবং ইতিমধ্যে শেরপুর জেলায় কমপক্ষে 20 জন মানুষ বন্যার পানিতে ডুবে মারা গেছে। পাশাপাশি আপনার এই শেরপুর জেলার 24টি ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। ইতিমধ্যেই প্রায় 200 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখন বন্যার পানি নামতে থাকায় মানুষের কিন্তু দুর্ভোগও বাড়ছে। বিশেষ করে রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যে বাড়িঘরে তাদের যে পরিবেশ ব্যাপক খারাপ হয়েছে এবং সেখানে
দূষিত আবহাওয়া প্রবাহিত হচ্ছে, এতে করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও দেখা দিচ্ছে। আমরা এই উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এখানে স্বাস্থ্য বা সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এবং তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। আমরা শেরপুর জেলার যে অন্যান্য পাহাড়ি ঢলের কারণে বিশেষ করে দুটি উপজেলায় বা ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলার এবং নালতেবাড়ি 3টি উপজেলা ব্যাপক রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব এলাকা রাস্তাঘাট সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শেরপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। উৎপাদন অব্যাহত থাকলেও করোনা সংকটে কমেছে বিক্রি, দেশের বাজারে ক্রেতা নেই, রপ্তানিও বন্ধ, ফলে গুদামে পড়ে থেকে নষ্ট হচ্ছে চায়ের পাতা, লোকসানের মুখে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাগানের কার্যক্রম চালু রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চা শিল্প সংশ্লিষ্টরা। চলতি বছর মৌলভীবাজারে চা উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 7,94,50,000 কেজি। জুন পর্যন্ত উৎপাদন সম্ভব হয়েছে 2,18,00,000 কেজি, যা গত বছরের চেয়ে প্রায় 60 লাখ কেজি কম। আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কমেছে, তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চা উৎপাদনের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। আগামী মাসগুলোতে যদি ওয়েদার ফেভারেবল থাকে তা আমরা আশা করি কিছুটা কাভার করতে পারবো বিহাইন্ডটা, বাট পুরো কাভার করা সম্ভব হবে না। তবে করোনায় থমকে গেছে বিক্রি, ক্রেতা না থাকায় গুদামে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি চা। বাগান কর্তৃপক্ষ বলছে প্রতি কেজি চা পাতার উৎপাদন খরচ 150 থেকে 160 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এতে আর্থিক সংকটে বাগান কর্তৃপক্ষ। গত বছরের চা আজ অবধি অবিকৃত অবস্থায় অকশনে পড়ে আছে, আর এই বছরের চা করোনার কারণে বিক্রি হচ্ছেই না। বেশ কিছু বাগান বিক্রির চেষ্টা আছে এবং বেশ কিছু বাগান বন্ধ হয়ে যেতে পারে। করোনার কারণে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় বাজারে চাহিদা কম। চা শিল্পে প্রণোদনা চেয়ে সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সরকারের কাছে আমরা অলরেডি চা শিল্পের জন্য প্রণোদনার কথা আমাদের বাংলাদেশ চা বোর্ড থেকে অলরেডি পত্র লেখা হয়েছে। তবে আশা করি চা শিল্পের যদি করোনা ভাইরাস মুক্ত তার সমস্যা হবে না এবং আমরা এই দেশের চা শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের চা শিল্পের ইতিহাসে 2019 সালে 9,60,00,000 কেজি চা উৎপাদনের রেকর্ড হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটের সরকারি বিদ্যুৎ প্রকল্পে খুঁটি স্থাপনের নামে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে বিদ্যুৎ বিতরণ এবং উন্নয়নের মেগা প্রকল্পের কাজ শুরু হয় গত বছর। 2052 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে পুরো বিভাগের জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন ও উন্নয়ন কাজ চলছে। প্রকল্পের আওতায় পুরনো বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে 71,000 নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে। কিন্তু সিলেট সদরের সোনাতলা, লামারগাঁও, চরুগাঁও গ্রামে খুঁটি স্থাপনের নামে স্থানীয়দের কাছ থেকে খুঁটি প্রতি 3 থেকে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সাবেক ইউপি মেম্বার মনির আলীর মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে, না দিলে বসানো হচ্ছে না নতুন খুঁটি। এই সাইডটা কুটাই কেন দিয়া 6,000 টাকার কন্ট্যাক্ট করিয়া 2,000 টাকা নিছইন, 2,000 টাকা নিছইন, 4,000 টাকা দিলে তারপরে লাইন লাগবো এই চুক্তিতে। টাকাটা মনির মেম্বার হাত লইছে, লইয়া কইছে বাকি 7,500 টাকা দিবাই, থাল লাগাই লইব। এর আগে কোন থাল লাগাই লইতো না। 3টা পুরান খুঁটি এটা বদলাইয়া দেওয়ার কথা ছিল, মাত্র ছিল 9,000 টাকা, টাকা দিছি না, বিধায় খুঁটি দেওয়া হয় নাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মনির আলী। আমি তোর কাছে কি টাকা পয়সাও নেই না, আমি খুঁটির ব্যাপারেও জানি না। সেবা খারা তারা তোমার খুঁটি সরকারি গাড়াইছে, তারা জানে, কিন্তু আমার এটা মিথ্যা কথা। প্রকল্প পরিচালক জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত থাকলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আজকে আমি আমার কনসার্ন যে মেম্বার মহোদয়, ওনার কাছ থেকে কনসার্ন নিয়ে উনি বলেছেন একটা কমিটি করে দিতে। সেই কমিটি সরেজমিন পরিদর্শন করে আমাদেরকে একটা প্রতিবেদন দাখিল করবে যে আসলে এই বিষয়ে আমাদের
কোনো অফিসার বা কর্মকর্তা বা কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা আছে অথবা নাই। বিদ্যুৎ বিভাগের এত বড় প্রকল্পে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতানো বন্ধে সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর দাবি স্থানীয়দের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭৮ জন হয়েছে, আহত কমপক্ষে ৪,০০০। নিহত আহতদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের নাগরিক। মঙ্গলবার শহরের বন্দর এলাকায় একটি রাসায়নিকের গুদামে এই ঘটনা ঘটে। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। 24 ঘন্টায় প্রাণ গেছে 6,000-এর বেশি মানুষের। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখ। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 7,03,000 ছাড়িয়েছে। বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 1,87,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত ব্রাজিলে। দেশটিতে প্রাণ গেছে প্রায় 1400 জনের। ভাইরাস মিলেছে 56,500 মানুষের দেহে। ব্রাজিলের পর সবচেয়ে বেশি 1350 মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে সংক্রমিত হয়েছে 54,000-এরও বেশি। ভারতে একদিনে প্রাণ গেছে 850 মানুষের। টানা 7ম দিনের মতো দেশটিতে 50,000-এর বেশি মানুষের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 19 লাখ ছাড়িয়েছে। মোট প্রাণহানি প্রায় 40,000। এছাড়াও 24 ঘন্টায় সাউথ আফ্রিকাতে 345 ও কলম্বিয়ায় 298 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে বিশ্বের তৃতীয় ও দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান ভারতের। সোমবার সর্বোচ্চ 8 শতাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে উদ্বেগের নতুন বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যথাযথ তথ্য সংগ্রহের ঘাটতি এবং আমলাতান্ত্রিক জটিলতায় উঠে আসছে না মৃত্যুর সঠিক তথ্য। ফলে সঠিক চিত্র জানা যাচ্ছে না। দাবি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ইকোনমিক্সের অধ্যাপক স্টিভ এইচ হাঙ্কের। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারত। প্রথম ধাপের করোনা সংক্রমণ ঠেকাতে অনেকটাই সফল হয় 130 কোটি মানুষের দেশটি। তবে দ্বিতীয় ধাপে মহামারীর নতুন হটস্পট ভারত। ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর কারণ খুঁজতে ব্যস্ত বিশেষজ্ঞরা। ভারতে আক্রান্ত ছাড়িয়েছে 18 লাখ, প্রাণ গেছে 40,000-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে ভারতের মৃত্যুর হার 2.82%। যুক্তরাষ্ট্রে এই হার 47.33 এবং ব্রাজিলে 44.92%। সরকারি হিসেবে ভারতের মৃত্যুর হার যুক্তরাষ্ট্রের তুলনায় 20 গুণ কম। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, এই সংখ্যা সঠিক নয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ইকোনমিক্সের অধ্যাপক স্টিভ এইচ হ্যাঙ্কের মতে, দুর্বল তথ্য সংগ্রহ ব্যবস্থার কারণে ভারতে করোনায় প্রাণহানির সঠিক তথ্য মিলছে না। সেই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা আরও ঘোলাটে করেছে পরিস্থিতি। ভারতের চলমান পরিস্থিতিকে দিক নির্দেশনা ছাড়া পাইলটের বিমান চালানোর সঙ্গে তুলনা করেছেন তিনি। তথ্য উপাত্ত সংগ্রহকারী মার্কিন প্রতিষ্ঠান ব্লুমবার্গের জরিপ প্রক্রিয়ায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে করোনায় প্রাণহানির তথ্য জানতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি। চেন্নাইয়ের সঠিক তথ্য মিললেও মুম্বাইয়ে মিলেছে দুরকম তথ্য। আর সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি নয়াদিল্লি। স্বাভাবিক সময়ে ভারতের মৃত্যুর সঠিক তালিকা পাওয়া দুষ্কর। বিশেষজ্ঞদের মতে স্বাভাবিক সময়েও মাত্র 20 থেকে 30% মৃত্যু স্থান পায় সরকারি তালিকায়। জুনে করোনায় প্রাণহানির তথ্য সংশোধন করে নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাই। গত সপ্তাহে তালিকা সংশোধন করে তামিলনাড়ু। এতে মৃত্যুর সংখ্যা বেড়েছে 4 শতাধিক। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।